৮ ভাই বোনের মধ্যে নিখিল সকলের ছোট, মায়ের কোলের ছেলে। শুধু ছোট বলেই নয়, দাদা আর দিদিদের থেকে বেশ কিছু জুনিয়র। কিন্তু কোলের ছেলে বিশেষণটার সঙ্গে যে একটা আদুরে ভাব জড়িত থাকে, নিখিলের ভাগ্যে তার একান্তই অভাব। কারণটা এই: সপ্তম সংখ্যাটিও প্রায় লায়ক হয়ে ওঠার পর হাঁপ ছেড়ে নিঃশ্বাস নিয়ে আর গৃহিণীত্বের কোঠায় প্রমোশন পেয়ে আবার অষ্টমের আবির্ভাব আদেও প্রীতিকর হয়নি নিখিলের মা বিরজার কাছে। যেন বিবাহিতা মেয়েদের আর বিবাহযোগ্যা ছেলেদের সামনে মুখ তুলতে না পারার মতো অপরাধের একটা সাক্ষ্য নিখিল। তার উপর রোগা আর কালো একটা ছেলে, যাকে দেখলে এ পরিবারভুক্ত বলে মনেই হয় না। পরিবারের মধ্যে প্রথমে কালো চামড়ার আমদানি করেছে নিখিল। নিজে বিরজা এই বয়সেও এতগুলো ছেলেমেয়ের মা হয়েও টুকটুকে থুপথুপে বাজার চলতি বিশেষণে লক্ষ্মী ঠাকুরুনটি। নিখিল বাদে বাকি ভাই বোনগুলি যেন কাঁচের পুতুলের ঝাড়। চোখ ছোট ছোট, খাদা খাদা নাক, ঝিকঝিকে দাঁত আর ফুটফুটে রঙওয়ালা গোলগাল ছেলে মেয়েগুলিকে দেখলেই লোকের পুতুলের নামটাই চট করে মনে ওঠে। ওর বড়দির নামটাই তো রাখা হয়েছে পুতুল। তাল মিলিয়ে মেজদি আর ছোড়দি হচ্ছেন ডলি আর লিলি। সত্যি বলতে কি, এত বড় হয়েও ওদের চেহারার পৌতলিকতা এখনও ঘোচেনি। প্রতুল, অতুল, অজয় আর অখিল সবই ওই এক ছাঁচের। এদের ভাই বোনেদের সকলেরই গালের টোল খাওয়া আহ্লাদে হাসিটা সমাজে প্রায় বিখ্যাত। গালের টোল প্রত্যেকেরই পড়ে, কেবল নিখিল বাদে। ও একেবারে আলাদা। সকলের থেকে বিপরীত ওর আড়া, ছিপছিপে লম্বা চোখ, নাক আর ধারালো চোয়ালের সঙ্গে সামঞ্জস্য রাখা চওড়া কপাল। সামনের দাঁত দুটো হয়তোবা একটু উঁচুই, যার জন্য ওকে দেখলেই কেমন যেন একটা উদ্ধত মনে হয়। ওর বাহুল্য শ্বাস বর্জিত গালে হাসলে টোল খাওয়ার কথা কেউ কল্পনাও করতে পারে না। তবু শুধু আকৃতির বিরুদ্ধতা এতদিনে এই 22 বছরের অভ্যেসে আভাসে অবশ্যই সবাই ভুলেই যেত যদি নিখিলের প্রকৃতিটাও না হতো সকলের বিপরীত। বিরুদ্ধ চেহারা বরং সহ্য হয় না বিরুদ্ধ আচরণ। অথচ 22 বছর ধরে সহ্য করতেও তো হচ্ছে এদেরকে। বিরজা দম্পতি আর তাদের সব ছেলেমেয়েরাই ভালো ভালো। ওরা যখন ভেতরে ঘুণ ধরা বনেদিয়ানার ওপর জৌলসহীন জড়োয়া আর রিফু করা শালের পালিশ লাগিয়ে সমাজে চড়ে বেড়াতে চান, নিখিল তখন পুরনো স্যান্ডেল আর ঘাড় ছেঁড়া টুইল শার্ট পরে ওদের মুখ পোড়ায়। ওরা যখন হঠাৎ অতিথি অভ্যাগত এসে পড়লে ভালো ভালো নতুন গালচেগুলো তাড়াতাড়িতে খুঁজে না পেয়ে হাতের কাছে পড়ে থাকা, ক্ষয়ে শেষ হয়ে যাওয়া দড়ি বার করা গালচেখানায় পেতে দেন তাড়াতাড়ি, নিখিল তখন জাকিয়ে বসে মহোৎসবের বাজার দরের গল্প ফেঁদে আক্ষেপ করে তাদের কাছে সামান্য একজোড়া মাদুরের জন্য কত অসুবিধা ভোগ করতে হচ্ছে। 6 মাস ধরে কিনে উঠতে পারাই যাচ্ছে না জিনিসটা, মূল্যের দাহিকা শক্তির দাপটে। দাদারা যে ওর উঁচু উদ্ধতের ওপর ঘুষি বসিয়ে দেবার স্পৃহা সামাল করতে পারে, সে তার নিতান্তই টোল খাওয়া গালওয়ালা বলে। প্রতি পদে এই রকম করবে নিখিল। ওর চৈতন্যদয় করতে আজ পর্যন্ত যত ধিক্কার, লাঞ্ছনা আর সদুপদেশ বর্ষিত হয়েছে, একত্রে জড়ো করলে কত যে ওজন হতো কে জানে। বোধ করি এগুলো উপযুক্ত পাত্রে বর্ষিত হলে 2-1 ভালো বাল্মীকি, 2-1 ডজন বিল্লমঙ্গল আর জগাই মাধাই তৈরি হয়ে যেতে পারত। কিন্তু নিখিলের আর চৈতন্য হলো না। নিশ্চিন্ত চিত্তে ঘুরে বেড়ায়, যা খুশি তাই করে, যার তার সঙ্গে মেশে এবং অম্লান বদনে দুবেলা খাবার আসনে এসে বসে ঠিকই, অবশ্য ঠিক সময় মতো এবং সকলের সঙ্গে বসবার অবসর তার হয় না। বাড়ির কোনো কাজে তাকে পাবার উপায় নেই। একটা উপকারই শুধু লাগে সেটা হচ্ছে বাড়ির প্রত্যেকটি সদস্যের রসনা তৃপ্তির সহায়তায়। মা ঝি চাকরটাও পর্যন্ত বাদ যায় না। ভাববেন না এর জন্য দেশি বিলিতি কোনো মুখরোচক খাদ্যবস্তুর আমদানি করতে হয় নিখিলকে। কষ্ট করে কিছুই করতে হয় না তাকে। প্রত্যেকের রসনাকে যথার্থ সমালোচনা করবার মধুর তৃপ্তির যোগান দিচ্ছে সে নিজেই, বা নিজের যথেচ্ছ ব্যবহারে। যাই হোক, এতদিন পর্যন্ত তবু চলছিল, কিন্তু এবারে যেন নিখিল পরিবারের সকলের মাথায় বাজ ফেলেছে।
সেবারে যখন সামান্য কয়েকটা টাকার জন্য হালতি বালতি ঘরের ছেলে মেয়েদের দুটো টিউশনি ধরেছিল নিখিল, তখন প্রায় সবাই মাথায় বজ্রাঘাত পেয়েছিল বটে, কিন্তু এখনকার ব্যাপারের সঙ্গে তুলনাই হয় না তার। এর পক্ষে সে কিছুই নয়। ইদানিং যে তার উপরে একটা ধূর চাই করুক যা খুশি গোছ ভাব এসে গিয়েছিল, সেটা নিঃশেষ হয়ে গেল। কিছুতেই না, কখনোই না গোছের মনোভাব নিয়ে সবাই একবার করে যুদ্ধে নামছে। নিখিলের মেজ ভগ্নিপতি কোথা থেকে যেন সন্ধান সুলুক জেনে নিয়ে দুঃসংবাদটা চাউর করলেন শ্বশুরবাড়ি এসে। কি একটা সিনেমা কোম্পানিতে নাকি চাকরি নিয়েছে নিখিল। অর্থাৎ এ বংশের মুখ শুধু পুড়িয়েই ক্ষান্ত হয়নি, পোড়া মুখের উপর আবার চুনকালি লেপেছে। এর পরেও কি আর রিফু করা শালের পালিশে আভিজাত্য অটুট রাখা যাবে? ছেলের সিনেমায় চাকরি, এ আবার কল্পনা করা যায় নাকি? বড়দাদা প্রতুলিত এসেছিলেন প্রথম হাল ধরতে। কোনো ভূমিকা না করেই তিনি সোজাসুজি বললেন, তোমার মতলবটা খুলে বলবে আমাদের? বড়বাবুর সামনে খুদে কেরানির মতো চেয়ার ছেড়ে ততস্থ হয়ে দাঁড়ালো নিখিল। তারপর দুটো হাত জোড় করতে বাকি। বড়দাদাদের দেখলে এই গরুর পক্ষীর ভঙ্গিটা করবেইও। তাঁরা এটাকে সম্মান না ভেবে অসম্মান ভাবলেও। কি বলছেন বর্দা? বলছি না কিছুই, শুধু তোমার মতলবটা জানতে চাইছি। আমার মতলব কই, বিশেষ কিছু তো দেখতে পাচ্ছি না বর্দা। তুমি নাকি সিনেমায় ঢোকা মনস্থ করেছো? মনস্থ না তো, এখন আর মনস্থ করেছি কই। প্রতুল থতমত খেয়ে বলল, তবে যে রাসবিহারী বললে তুমি নাকি কোন সিনেমা কোম্পানিতে। ও, সেই কথা বলছেন। সে তো কন্ট্রাক্ট হয়ে গেছে অনেক দিন, নতুন করে আর কি মনস্থ করব, তাই বলছি। না, রাসবিহারী বাবু ভুল কিছু বলেননি। গম্ভীর ভারী গলায় দাদা বললেন, তুমি কি ভাবো যত ইচ্ছে যা খুশি করবার অধিকার আছে তোমার? কি যে বলেন বর্দা। সামান্য একটু হেসে ওঠে নিখিল, গালে টোল খাইয়ে নয়, উঁচু দাঁতের ঔজ্জ্বল্যে বলল, অধিকারের গণ্ডিটা কি বিশ্রী ছোট তোমাদের, না? ভাবলে তো মাথা ঘুরেই যায়। সামান্য দিয়েই ধরুন না, সামনের ওই লাল বাড়িটার দরজাটা সর্বদা খোলা, এর চৌকাঠে মাথা গলাবার অধিকার আমার কাছে কোনোদিনই ভাবতে পারি এমন কথা কিন্তু নয়। ভাবলেই পারো বলে গটগট করে বেরিয়ে যান প্রতুল। আর বলবার প্রবৃত্তি নেই তার। তারপরে এলেন বাবা, বললেন, নানা রকমে বংশের মুখ হাসিয়েও আশা মেটেনি তোমার? মানে বংশের মুখ হাসাতে পারবো হে আশা কোনোদিনই করিনি বাবা। নিজে না হেসেই বলতে থাকেন নিখিল, তার জন্য তো দাদারাই রয়েছেন। বংশের যদি সত্যি মুখ চোখ থাকে, তাহলে আমার দুর্ব্যবহারে বরং কাঁদাই স্বাভাবিক তার। কথার জাহাজ একটি। তোমার মতন ছেলেরা বায়োস্কোপ থিয়েটার করবে না তো করবে কারা? কুলাঙ্গার হতভাগা। তবে আমার এই সাফ কথা, দুর্মতি যদি না ছাড়ো এ বাড়িতে জায়গা আর হবে না তোমার, বুঝলে? নিখিল হাসল। এ বাড়িতে বেশি দিন কারই বা জায়গা হবে বাবা? দয়ালহরি বাবুর দয়ায় যে কটা দিন থাকতে পারা যায়। গিরীন্দ্রমোহন রাগে অন্ধকার দেখেন চারিদিক। চুপি চুপি দয়ালহরি মোক্তারের কাছে বাড়িটা বন্ধক দেওয়ার কথা কাকপক্ষীতেও টের পায়নি। আর ও কিনা সেই খবর জোগাড় করে আনলো। ছেলে তো নয় যেন চিরশত্রু। গিরীন্দ্রমোহনের অন্ধকার দেখার ফাঁকে চোখ তুলে একবার বাড়িখানার আপদমস্তক দেখে নিল নিখিল। বাড়িখানা প্রকাণ্ড সন্দেহ নেই, জমি আছে বিস্তর, কিন্তু জীর্ণ দশার শেষ প্রান্তে এসে পৌঁছেছে। ঠাকুরদার আমলের পর থেকে মিস্ত্রির হাত পড়েনি। প্রাচীন দেহে অতীত মর্যাদার কিছু জীর্ণ সাক্ষ্য নিয়ে মৌন মুখে দাঁড়িয়ে আছে। এত অবহেলার প্রতিশোধ নিতে হুড়মুড় করে ভেঙে না পড়ে একদিন, তাই আশ্চর্য। কিন্তু ভেঙে পড়াই উচিত ছিল। নিখিল ভাবে তাতে হয়তো ভালো হতো এদের। ওর নোনা ধরা ইটের খাঁজে খাঁজে জড়িয়ে আছে যে নোনা ধরা আভিজাত্য, তাকে জিয়ে রাখার চেষ্টা শুধু মূর্খতাই নয়, অপরাধ। মর্টগেজের টাকা তো কোনোদিনই শোধ করতে পারবেন না বাবা, তার চাইতে বেচেই দিন না বাড়িটা। জমির দাম হলেও যদি কেউ নেয়, অনেক লাভ। গিরীন্দ্রমোহন রাগে কাঁপতে থাকেন, সত্যিকারের কাঁপে হাত পা ঘাড়।
এই ছেলেটাকে কিছুতেই বরদাস্ত করতে পারেন না তিনি অজয় যখন মদ খেয়ে ফেরেন, অচৈতন্য অবস্থায় ইয়ার বন্ধুর দ্বারা বাহিত হয়ে বাড়িতে এসে পড়ে, তখনও তার এমন হাত পা কাঁপে না লিলির শ্বশুরবাড়ির ড্রাইভারের সঙ্গে লিলির নাম উল্লেখ শুনেও। বাকশক্তি ফিরে পেলেন বটে। টাকা শোধ করতে পারবো না, কেমন? পুরো বাপের মুখের উপরে এই ধিক্কার দেওয়াই তো উপযুক্ত ছেলের কর্তব্য। লজ্জা করে না? 1 পয়সা ঘরে আনার মুরদ নেই। আনবাড়ি তো চেষ্টা করছি, অথচ তাতেই তো আপনাদের রাগ। চেষ্টা চেষ্টা থিয়েটার করে, ভাঁড়ামি করে, মুখে রং মেখে পয়সা আনা ভদ্রলোকের ছেলের উপযুক্ত পেশা বটে। তুমি কি ভেবেছোটাকে তুমি? তোমার ওই পয়সা পা দিয়ে ছোবো আমরা? কিন্তু মেজদার টাকা তো মাথায় করে নেন আপনারা। কেন কেন অতুলের কি দোষ আছে শুনি? ওসব কে না করে? করে, তবু রেস খেলাকে নিন্দেই করে লোকে। করুক করুক, পরিবারের মুখ পোড়ানো নয় সেটা, বংশের গায়ে ধুলো দেওয়া নয়। হতভাগা কুলাঙ্গার, জেনে রাখো, তোমার মতো পরিবর্তন না করলে এবারের সম্বন্ধে তোমার সমস্ত সম্পর্ক শেষ। জেনে রাখলাম বলে হঠাৎ বাপের পায়ে হাত ঠেকিয়ে নমস্কারের মতন কি একটা করে নিখিল। গিরীন্দ্রমোহন একটু কেমন অপ্রতিভ হয়ে যান সত্যি, কিন্তু না নিজেকে চেক করতে পারেন তিনি, না এই ছেলেকে। আর এই বিনীত ভঙ্গির নিচে লুকানো যে ঔদ্ধত্য, সেটা অসহ্য। এলো আরও 3 দাদা। নিখিলের কাজটা তো তাদের গালে চড় মারবার মতো হচ্ছে। এই কথাটা বোঝাতে নিখিলকে শুধু চড় মারতেই বাকি রাখে তারা। নিখিল কেবল হাসে, লাঞ্ছনা গঞ্জনায় হাসে। এইটাই সবচেয়ে অসভ্যতা নিখিলের। নিজের শ্বশুর বাড়ির মোটরে চড়ে এলো দিদিরা। পুতুলই যা ওকে একটু স্নেহের চোখে দেখে, বরাবর দেখে। শৈশবকালে মায়ের অবহেলার পরিপূরক হিসাবে এই যা একটু দেখাশোনা করতো নিখিলকে, ডলি তো ছুঁয়েই দেখতো না কালো বলে। পুতুল একবার ওকে কাছে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে অনেক বোঝালো, বলল, তুই ছেলে মানুষ, এক্ষুনি টাকার এত ভাবনা কী দরকার তোর? নিখিল হেসে ফেলে বলে উঠল, গায়ের শার্টটা হঠাৎ খুলে ফেলে পিছন ফিরল বড়দির দিকে। ইস, ছি ছি ছি, এইরকম ছেঁড়া গেঞ্জি পরে তুই! পুতুল যেন শিউরে আফসোস করে উঠল। আচ্ছা, আমাদের তো তুই চুপি চুপি বলতে পারিস ভাই, আমরা তোর বড় বোন। ভগবানের দয়ায় কিছুর অভাব নেই, তাকে 10-20 টাকা তোকে দিতে পারি না? 3 জন মিলে কিছু না করে দিলেই তো তোর অনায়াসে চলে যায় আমার কেমন, তাই তো? কেন যে সাদা উপায়টা মাথায় আসেনি গো, ভাবছি তাই পুতুল রানী। ছোট মেয়েকে আদর করার মতো বড়দির মাথায় চাপড় মারে নিখিল। বোকাশোকা এই দিদিটির সঙ্গেই সে যা একটু সাদাসিদে কথা বলে, ছোবল মারবার ফিকিরে থাকে না। ঠাট্টা করছিস? চিরদিনের কথা কি আর বলছি, যতদিন না কিছু সুরাহা হয়। তুই এই রকম হাড়ির হালে কাটাবি আর আমরা সোনাদানা পরব, কেমন লাগে আমাদের বলতো? চোখ ছলছল করে আসে পুতুলের। বর্দার গায়ে তো দিব্যি সিল্কের পাঞ্জাবি, জড়ি পাড় ধুতি সবই দেখতে পাই। পড়তে জানাও একটা আর্ট বর্দি। বৌগিনীরা তো ঢাকায় শান্তিপুরি ছাড়া পড়েন না শুনি। বোধ হয় বাপের বাড়ির। হ্যাঁ, 12 মাস বাপের বাড়ির কাপড় চলে বল। এই যে আমরা বছরে মোটে 1খানা কাপড় পুজোয় পাই, তাও শ্বশুরবাড়ির লোকের সামনে খুলতে লজ্জা করে এমন শাড়ি। এই তো ভুল করলে বর্দি, ওদের বাপের বাড়ির সঙ্গে তোমার তুলনা? কিসে আর কিসে তুলনা করবে না? ও কেন শুনি? এ বাড়ির যা নাম ডাক ছিল তার শিখিও আছে ওদের। এখন না হয় একটু অবস্থা পড়ে গেছে। অবিরত উল্টোপাল্টা কথা অম্লান বদনে বলে যেতে পারে পুতুল, নিজের কাছে অসঙ্গতিটাও ধরা পড়ে না। পুতুল যেমনি বোকা তেমনি চালাক ডলি। ও এসে যা বললে সেসব একেবারে কাটা কাটা ছাকা ছাকা। নিখিলের এহেন কুৎসিত কাজে শ্বশুরবাড়িতে ওদের মুখ দেখানো যে ভার হবে, সে কথাটাই বললে শুধু অসংখ্যবার। তোমাদের মুখ দেখানোর দায়িত্বটা যে আমার উপর ছিল সেটা তো আগে জানতাম না মেজদি। নিখিল হাসতে থাকে।
তাহলে কন্ট্রাক্ট করবার আগে একবার নয় পরামর্শ করতে যেতাম। শেষ তার এক সেট পোশাক ধার করে, কেন কি ওই রকম ভদ্র রকম জামা জুতো তো আমার নেই। ঝংকার দিয়ে ওঠে ডলি। সবে বাড়াবাড়ি। এদিকে তো দাদা মেজদার মেয়েদের স্নো পাউডারের খরচাই দেখি মাসে 30 টাকা। আহা বেচারারা, নিখিল উদাস স্বরে বলে। কত উচ্চবৃত্তি করেই যে ওই টাকাটা সংগ্রহ করতে হয় মেয়েগুলোকে, আর ওদের জন্যই তো। থেমে যায়। লিলি এসেছে। লিলির কথাবার্তা যেন সুর বাঁধা তারের মতো। কথা কইতে ভাবতে হয় না, ঠোকর খেতে হয় না ওকে। তুই কি মনে করিস যে বিশ্রী কিছু একটা করা খুব বাড়াবাড়ি, খুব বাহাদুরি তোর জন্য? কেন যে তুই এ বাড়িতে জন্মেছিলি ভাবলে অবাক হয়ে যাই। একবার ভাবিস না তোর এরকম নীচ কাজ করে বাবা কিরম আঘাত পান। বাবার এই যে এরকম ব্লাড প্রেশার, আকস্মিক একটা হার্ট ফেল হলে কারোর কোনো, তুই তার কারণ হবি, এটা কোনো বিচিত্র কথা হবে কি? নিখিল এবার গম্ভীরভাবে বলে, বনেদি হাড়ের মধ্যে সুরক্ষিত হার্ট অত পলকা হয় না রে ছর্দি। তোমার আমার মতো নিচতা দেখে ফেল করবার মতো পলকা হার্ট হলে অনেক আগেই করে যেতেন। মাকে ঘরে ঢুকতে দেখেই 2 হাত জড়ো করে দাঁড়ালো নিখিল। বললে, দোহাই মা, তুমি আর মিথ্যে খাটতে এসো না। এমনিতেই তো বামুন ঠাকুরানকে ছাড়িয়ে দিয়ে যথেষ্ট খাটুনি বেড়েছে তোমার। ছাড়িয়ে দিয়ে কি আবার? বিরজা রেগে ওঠেন। দেশে গিয়ে আসবে না সে শয়তানটা। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো বটে। আমার আবার সবসময় মুখস্থ থাকে না কথাগুলো। যাকে বলছি, তুমি আমাকে মানুষ করবার চেষ্টা করো না মা। দেখলে তো কিছুতেই কি পারলে না, হেরেই মরলে। না বাবা, তোমাকে মানুষ করার সাহস আমার আর নেই। শুধু বলছি, কি বলেছিস লিলিকে যে একেবারে জলস্পর্শ না করে চলে গেল? আমি আমি কি বলবো? উদাসভাবে বলে নিখিল। বোধ হয় তোমার ওই আটার হালুয়া গলা দিয়ে নামবে না, তাই না গেলার চেষ্টা করেই ছেড়ে চলে গেল, বুঝলে? আটার হালুয়া? মেয়ে জামাই এলে আমি বুঝি তাই দিই? দাও না? তবুও ভালো। শুনে স্বস্তি পাচ্ছি যে নামেলটা এখনও জায়গায় জায়গায় আটকে আছে, আগাগোড়া চটে ওঠা হয়নি। কিন্তু তোমার আদরের ছোট মেয়েকে আমি কিছুই বলিনি মা। যদি কেউ কিছু ওকে বলে থাকে, সে বোধ করি ওর আত্মজ্ঞান। তোমার কথার মারপ্যাচ আমি বুঝি নে বাছা। মনে রেখো, তোমার দিদিও। শুধু ওইটুকুই মনে রাখলে চলবে মা? ওর বরের ব্যাংকের খাতাটা মনে রাখতে হবে না? কলকাতায় কখানা বাড়ি আছে, ওদের কটা গাড়ি আছে, এসব এমনি এমনি ভুলে গেলেই হলো? রাগ করে উঠে যান বিরজা। এক সময় এসে উদয় হন বড় বৌদি। এ ঘরে কদাচিৎ পা পড়ে না তাঁর। এই যে আসুন। বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে ওঠে নিখিল। ঢং করো না তো ছোট ঠাকুরপো, আমি তোমার চাইতে 10 বছরের বড়, তা জানো? জানতাম না, তবে জানলাম 10 নয় 20। তার মানে? মানে 10টা বছর কি আর হাতে না রেখে বলছো? থাক, ঢের হয়েছে। বাজে কথা বলতে এসেছি ভেবো না। যা বলতে এসেছেন সব আমি জানি, কেন আর পরিশ্রম করবেন? আমি যেন উচ্ছনে না যাই, এই উচ্চ বংশের চাঁদ মুখে যেন কালি না মাখাই, পিত্রালয়ে আপনাদের মুখ দেখাবার পথ যাতে বন্ধ না করি, ইত্যাদি ইত্যাদি। কেমন, তাই তো? হয়েছে হয়েছে। রানু রেখার বিয়ের কথাটা একবার ভেবেছো? কাকা বায়োস্কোপ করলে শুনলে ভালো ঘরে বিয়ে হবে ওদের। সেটা না করলেই কি হবে আপনার আশা হয়? হবে না? কেন হবে না শুনি? ওরা কি এতই খারাপ দেখতে? সর্বনাশ, তা বলছি না, দোহাই আপনার। শুধু বলছি ভালো ঘরের দক্ষিণাটাও তো ভালো লাগে। বাবার না হয় গর্বটর্ব বলে কিছু ছিল, 3টি মেয়েকে ভালো ঘরে দিয়ে শান্ত হয়েছেন, কিন্তু বর্দার। ওই তো, ওই জন্যই তো সর্বাঙ্গ জ্বলে যায় আমার। নিজের মেয়েগুলোকে লাট বেলাটের ঘরে প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের দফা শেষ করেছেন তোমার বাবা। আমিও সব জানি না। শোনো, ভিটে বিক্রি করিয়েও রেখা রানুর ভালো বিয়ে দেব আমি। তাহলে এরপর অমল কমলের বউদের রাত দিন সর্বাঙ্গ জ্বলবে। বয়ে গেল।
তুমি কিন্তু ছোট ঠাকুরপো মেয়েদের বিয়ের আগে এরকম বেল্লাপানা করো না কিছু। এমনও হতে পারে তাতেই বিয়ের সুবিধা হলো, অর্থ কৌলিন্য বলে তো একটা কথা আছে। কি তুমি ভেবেছো তোমার ওই টাকা পা দিয়ে ছবেন তোমার দাদা? চেনো না মানুষটাকে? টাকার গায়েও কি দাগ পড়ে নাকি বৌদি? ঘেন্না ধরিও না ছোট ঠাকুরপো। মেজ বউ সরাসরি কিছু না বলে শুনিয়ে শুনিয়ে বললে, টাকার জন্যই যদি সব করা যায় দিদি, তো বলুন না ছোট ঠাকুরপোকে, আমরাও স্টেজে গিয়ে দাঁড়াই তবে, সংসারে কিছু টাকা আসুক। ওই তো মুশকিল, সেটি যে হবার নয় গো। অথচ এত চমৎকার স্টেজ ফ্রি আপনারা, এমন সুন্দর করে অভিনয় করে। দেখেছেন তো দিদি, ওর জন্য আমি কথা কইতে যাই না। গুরু লঘু জ্ঞান বলে এ বাড়িতে কারোর যদি কিছু থাকে, আমাদের ওখানে মাটি করেছে। বৌদি, আমার চাটা যদি হয়ে থাকে তো দিয়ে দিন, চট করে ওখানে দৃষ্টান্ত আরম্ভ হয়ে গেলে সে আর উঠতে পারা যাবে না। মেজ বউ রাগ করে চলে গেল। শুধু ভাইঝিরা, তারাই যা হঠাৎ চির অবজ্ঞার ছোট কাকাকে অলৌকিকত্বের কোঠায় উঠতে দেখে অভিভূত হয়ে পড়েছে। সত্যিকারের নিজেদের একটা মানুষের ছবি পর্দায় উঠবে, এটা অলৌকিক ছাড়া কি? সিনেমা দেখার অভাবটা যে ঘুচল, এবার সেটা থেকে সুনিশ্চিত একটু তোয়াজ করতে পারলে বেশি কিছু আদায় করা যাবে ছোটকার কাছ থেকে, তাই না? শাড়ি, ব্লাউজ, প্রসাধন দ্রব্য, পুরনো শাড়ি কেটে নতুন ফ্যাশনের ব্লাউজ সেলাই করে, আর মুচকে বাড়ির মধ্যে ঢুকিয়ে ছেঁড়া জুতো সেলাই করে করেই তো চলে না। দুর্বহ জীবন, টাকা না থাকলেই হয়, এ আস্থা তাদের আছে নিখিলের উপর। ওর টিউশনের সামান্য টাকা থেকেই তো তবু দিয়েছে কত, 5 টাকা। চুপি চুপি ছোটকার কাছে এসে পড়ল ওরা। ছোটকা, পাশ দেবে তো তোমার সিনেমার? এবার কিন্তু পুজোর সময় টিস্যু সিল্কের শাড়ি। টিস্যু সিল্কের পরে যে আরও কত ফ্যাশন এলো গেল ওরা জানেই না। রেস্টুরেন্টে কিন্তু একদিন খাইয়ে দাও ছোটকা। আচ্ছা আচ্ছা, সব হবে। 3টে মেয়ের মাথা একসঙ্গে ঠেকিয়ে ঠুকে দিয়ে হেসে ওঠে নিখিল। এই দারিদ্র, এই নিরাবরণ দৈন্য অসহনীয়, তাই এর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা নিখিলের। রসাতলে যাক আভিজাত্য, টাকা চাই, অনেক টাকা। কেরানিগিরির টাকা নয়, স্কুল মাস্টারির টাকা নয়, অনেক বেশি টাকা, ভদ্র অভদ্র যে কোনো উপায়ই হোক, আনতেই হবে চঞ্চলা লক্ষ্মীকে পকেটে পুরে। কোথা দিয়ে যে কি হয়, চঞ্চলা লক্ষ্মী কোন পথ দিয়ে যে ঘরে ঢুকে পড়ে আর পড়ে আটকে যায় তা কে জানে। কিছুদিন পর থেকেই চেনা শোনা বন্ধু বান্ধব অবাক হয়ে যায়, হরদম গাড়ি চড়ে ঘুরে বেড়াতে দেখে নিখিলকে। অতি বিখ্যাত একটি হোটেলের ঠিকানা এখন ওর বর্তমানের ঠিকানা। নিখিলও যে বিলাসিতা করতে জানে, আজ তাতে আর কোনো সন্দেহ থাকে না। গিরীন্দ্রমোহন হুকুম অবশ্যই গোড়ায়েশ নিখিল মানেনি, বাড়িতেই ছিল। হুকুম মানল সেই দিন যেদিন প্রতুল ওর মুখের উপর ছুঁড়ে মারল মেয়েদের জন্য কেনা টিস্যু সিল্কের শাড়িগুলো। নতুন ওই শাড়িগুলো পরে ছোটকার প্রথম ছবির রজনীতে যাবার কথা ছিল ওদের। শাড়িগুলো ছুঁড়ে ফেলে দিয়ে যাবার সময় প্রতুল বেশি কথা না বলে শুধু ধিক্কার দিয়ে গিয়েছিল, এত বেহায়া মানুষ যে হয়, আশ্চর্য। সেদিন থেকে বাড়ি ছেড়ে হোটেলে বসবাস নিখিলের। লক্ষ্মী তো ধরা দিচ্ছে, কিন্তু কি করবে নিখিল লক্ষ্মীকে নিয়ে? কত খরচা করবে একা একা? কি হবে টাকায় যদি রেখা, রানু, শিপ্রারা এখনও পুরনো শাড়ি, কোটা ব্লাউজ পরে? কি হবে যদি অমল কমল স্কুলে টিফিন না নিয়ে যেতে পারে বলে অসুখের দোহাই দিয়ে মান বজায় রাখবে সহপাঠীদের কাছে? রাস্তায় ছড়িয়ে ফেলে দিলেই বা ক্ষতি কিসে টাকার? যে টাকায় বিরজার সংসারের নিরুদ্দিষ্ট বামুন চাকরকে ফিরিয়ে আনা যাবে না একটা ভালো ডাক্তার, শয্যাশায়ী গিরীন্দ্রমোহনের জন্য? সে টাকা নিয়ে কি করবে নিখিল? যদি টাকার অভাব, সব কিছুতেই বিয়ে বন্ধ হয়ে যায় রানুর, অথচ তার থেকে খরচা না করা যায় 1 পয়সাও। বাড়ি যাবার ইচ্ছেটা কি খুব প্রবল নিখিলের? কই, তেমন কিছু তো বুঝতে পারে না সে। শুধু গাড়িটা নিয়ে বেরোলেই কেমন ইচ্ছে হয় ওই পথটা দিয়ে একবার চক্কর দিয়ে আসতে। কি সাংঘাতিক রকমের খুশি হতো রানু, রেখা, শিপ্রারা, কি হইচই করতো খোকন, বুলু আর টুলু নিজেদের সত্যিকারের নিজেদের একখানা গাড়ি পেলে। শুধু নিজের জন্য কোনো দরকার হয় নাকি? 2 আনা পয়সা ফেললেই তো চলে যাওয়া যায় কলকাতার এ প্রান্ত থেকে ও প্রান্তে।
ঘাড় ছেঁড়া টুইল শার্ট আর কাটিয়ে ওঠা স্যান্ডেলই তো চলেছিল দিব্যি। টিফিনের সময় অমল কমলের স্কুলের ধারে যেতে পারলে মাঝে মাঝে খবর পাওয়া যায় বাড়ির। গিরীন্দ্রমোহন যে আর উঠতে পারেন না বিছানা থেকে, বিরজার চোখে ছানি পড়েছে, অজয় বউ ছেলে নিয়ে শ্বশুরবাড়িতে বাস করছে কিছুকাল থেকে, আর অখিলের বউ শোবার ঘরের বারান্দায় তোলা উনুন পেতে আলাদা রান্না করে নিজেরা কয়জন খায়, এসব তাদের মুখেই শোনা। অমল চোখ পাখিয়ে শাসালেও বলে ফেলে কমল। মাঝে মাঝে সময় পেলেই এই স্কুলের কাজটায় যাবার ইচ্ছেটা কেমন দূরদমনীয় হয়ে ওঠে, দেশি বিদেশি খাদ্যবস্তুর বেশ কয়েকটি সংগ্রহ নিয়ে। অমল কমল আগে নিতে চাইতো না, এখন নেয়। আজ ললু দৃষ্টিতে খাবারগুলোর দিকে তাকিয়ে একটা চিঠি দিয়ে কমল বলল, মা দিয়েছেন। না, তোর না। হ্যাঁ? খুলে পড়লে ছোট্ট চিঠি, সময় লাগাবার কিচ্ছু নেই। নিখিলকে একবার যেতে লিখেছেন বৌদি, বিশেষ নাকি প্রয়োজন। শেষের দিকে মাথার দিব্যিও দিয়েছেন। অনেক ভেবে গিয়ে হাজির হলো পরদিনই। দোরের কাছ থেকেই বড় বউ ছুটে এসে ওর হাত ধরল। কি ভাই, বড় মানুষ হলে বুঝি একেবারেই মায়া কাটাতে হয়? কেউ মরে গেলেও কি একদিন খোঁজ নিতে হয় না? অবাক ছাড়া আর কি হবে নিখিল। কিন্তু কি যে বলবে। কি গো, কিছু বলবে তো? বলবো আর কি, কত কথাই তো বলার আছে। লোকমুখে শুনি দিনরাত নাকি গাড়ি চড়ে বেড়াও, দামি স্যুট ছাড়া পড়ো না, 500-700 টাকার হোটেলে নাকি খরচা করেই থাকো। ওই কানেই শুনি। এবারে একটু হাসল নিখিল, হয়তো একটু কঠিনই হাসি। শুনতে হলে তো কান দিয়েই শুনতে হয় বৌদি। তাই বলে একেবারে পর করে দেওয়া? যাকগে ভাই, আসল কথা বলি, রানুর একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে। হয়েছে? ভালোই তো। আমার নামটা আবার শুনে ফেলেনি তো তারা? তাহলে হয়তো ভেঙে যাবে। বকো না, বরং সে ছেলে নাকি তোমার ভীষণ ভক্ত। কিন্তু আসল কথা হচ্ছে পাত্রপক্ষের বড় খাঁই, 6-7 হাজারের কমে কিছুই হবে না। নিখিল একটা বোকার মতো প্রশ্ন করে। তাহলে আর কি করে হবে? সেই তো কথা, ভরসা ছিল বাড়িটা, এখন শুনছি এ বাড়ি নাকি কোন কালে দেনার দায়ে ও কম্ম হয়ে আছে, ভাড়া দিয়ে থাকতে হয়। শুনে তো বিনা মেঘে বজ্রপাত। কি বলো তো, কি ভাবো দেখি। বজ্রঘাত কি নিখিলেরও কম হলো নাকি? শুনেই অমন স্তব্ধ হয়ে গেল কেন? কিছুই যে বলছে না। বড় বউ ওর একটা হাত ছেড়ে দুটো হাত ধরল, বলল, এখন তুমিই ভরসা ভাই। আমি? আমি কি করতে পারি? আস্তে আস্তে হাত দুটো ছাড়িয়ে নিল নিখিল। ইচ্ছে করলে সবই পারো ভাই, 5-7 হাজারের কথা তো শুনেছি, কিছুই নয় তোমার কাছে। হঠাৎ হেসে উঠল নিখিল। কিন্তু আমি কেন দেব? তুমি তুমি তো কাকা, মেয়েটা যদি একটা হিললে হয়, সেটুকু করবে না? তোমার দাদা অনেক আশা করে চিঠিটা লিখতে বলেছিলেন। কে জানে নিখিলই বা পাগল হলো কেন, তাই স্বাচ্ছন্দ্যে বলল, পাগল হয়েছেন? 5-7 হাজার টাকা কি খোলামকুচি নাকি? আছে বলেই দিতে হবে? সর্পাহত বড় বউ অনেক কষ্টে একটা ক্ষীণ প্রশ্ন করল, চলে যাচ্ছ? দেখা করবে না কারোর সঙ্গে? কি দরকার? ঝট করে নেমে গিয়ে গাড়িতে স্টার্ট দিল নিখিল। উপরের জানলার দিকে তাকালে না সাহস করে।